নানা জল্পনা কল্পনার শেষে প্রকাশ হয়েছে ডাকসু নির্বাচনের ফলাফল। এবারের ডাকসু নির্বাচনে অভাবনীয় জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ডাকসুর ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয় পেয়েছে তারা। এমন পরিস্থিতি বিবেচনায় জনমনে প্রশ্ন, ডাকসুর ফলাফল কি জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে, কিংবা একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কেন জাতীয় রাজনীতিতে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো আজ। দর্শক, আমি ফার্নাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের প্রতিদিনের আয়োজন দেশ সন্ধ্যা। ডাকসু নির্বাচন, রাজনীতি ও প্রতিক্রিয়া, এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন নাজিমউদ্দিন আলম, সাবেক সংসদ সদস্য বিএনপি। সেই সঙ্গে আরও আছেন কমরেড রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। নাজিমউদ্দিন আলম, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, যেটি নিয়ে সবার প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেই প্রত্যাশার বাস্তবায়ন কতটুকুন দেখলেন? সেই সঙ্গে জাতীয় রাজনীতিতে ডাকসু কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? ডাকসু সবসময় গুরুত্বপূর্ণ। ডাকসু নির্বাচনটা প্রতি বছরই হওয়ার নিয়ম, কিন্তু বিগত ১৭ বছর মাফিয়া সরকার যেহেতু ক্ষমতায় ছিল, তাদের ছাত্রলীগ তাদের প্রচণ্ড দাপট এবং একচেটিয়া তারা একতরফাভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা করেছেন এবং দলকানা ভাইস চ্যান্সেলর আওয়ামী লীগের তাদেরই একজন দোসর ওখানে ছিলেন। তাদের সহায়তা নিয়ে একতরফাভাবে কোনো সহাবস্থান ছিল না কোনো রাজনৈতিক দলের, অন্যান্য ছাত্র সংগঠনের। সেভাবে তারা গণতান্ত্রিক চর্চা করতে পারে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মুক্ত মঞ্চ, মুক্ত চিন্তার প্রতিষ্ঠান এবং প্রগতিশীল চিন্তাভাবনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময়ই এই ঐতিহ্য ধরে রেখে আসছে। অতীতে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ইতিহাস, ডাকসুরও অনেক ইতিহাস। ডাকসুর যেমন ইতিহাস আছে বিপিজিএস, মানে এদের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ, মনে করেন স্বাধীনতার ইশতেহার পাঠক শাহজাহান সিরাজ ওই সময় আপনার ৭১ সালে, এবং আসম আব্দুর রব ডাকসুর ভিপি ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন, জাতীয় পতাকা উত্তোলন করেছেন। তো এটা অনেক ঐতিহ্য রয়েছে। তারপরে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আজকে আমাদের সহযোদ্ধা প্রিন্স ভাই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের সাথে ছিলেন, ছাত্র ইউনিয়নের তখন ওই সময় সেক্রেটারি ছিলেন। তো অনেক ইতিহাস আছে। আবার কেউ কেউ আবার কিছু কিছু কালিমা লেপনও করেছে, স্বৈরাচারের সাথে সামরিক জান্তার সাথে আপোষও করেছে, আপোষ করে মন্ত্রী হয়েছেন, এই ঘটনাও আছে। তো ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদেরকে সবাই ফলো করে, মেধাবী ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এদেরকে সমস্ত বিশ্ববিদ্যালয় বা সারা দেশের সবাই ফলো করে যে জাতীয়ভাবে তাদের কি পদক্ষেপ নেয়। যেমন জুলাই আগস্টেও ছাত্ররা অগ্রণী ভূমিকা রেখেছে, তাদেরকে সবাই বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, অন্য বিভিন্ন জেলা উপজেলায় সকলে ফলো করেছে। তো এই ডাকসু নির্বাচন অবশ্যই গুরুত্ব বহন করে এবং ছাত্রছাত্রীদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত একটা নির্বাচন। সেই নির্বাচনটা মাফিয়া সরকার বিদায় হওয়ার পরে আসলে তো অতীতে এক্সারসাইজ ছিল না, গণতন্ত্র চর্চা ছিল না, আর জাতীয়তাবাদী ছাত্র দলের অবস্থান সেভাবে ছিল না, হলে হলে সব অবস্থান ছিল না, ফলে খুব প্রস্তুতিটাও ওইভাবে নিতে পারে নাই। এর ভিতরে ডাকসু নির্বাচনের ব্যবস্থা করে ফেলেছেন। আমাদের এক্সপেকটেশন ছিল যে ডাকসু নির্বাচনটা যদি হয় তাহলে আমাদের নিজেদের ভিতরে যে ফ্যাসিবাদ বিরোধী যে আমরা শক্তি ছিলাম, আমাদের ভিতরে হানাহানি হতে পারে, আপনার বিভিন্ন সংকট তৈরি হতে পারে এবং জাতীয় নির্বাচনের ক্ষতি হতে পারে। জাতীয় নির্বাচনটাই ছিল আমাদের সরকারের কাছে সবচেয়ে চ্যালেঞ্জ এবং আমাদের সকলের কাছে চ্যালেঞ্জ। ১৭টি বছর যে আওয়ামী লীগ আপনার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়েছে, বুঝছেন, কনস্টিটিউশনাল আমাদের যে কাঠামো, রাষ্ট্রীয় কাঠামো সবকিছু ধ্বংস করে দিয়েছে। এই জন্য আমাদের সবচেয়ে বড় দরকার ছিল জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের আগে নির্বাচনটা বানচাল করার জন্য নানাবিধ ষড়যন্ত্র চলছে। এই ডাকসু চাকসু রাকসু এটাকে কেন্দ্র করে যদি কোনো রকম একটা অচল অবস্থার সৃষ্টি হয়, বিএনপি, জামাত, এনসিপি, ফ্যাসিবাদ বিরোধী আমরা যারা আছি এদের সাথে যদি আমাদের সংঘর্ষ বেঁধে যায়, এটা লাভবান হবে কে? ফ্যাসিবাদ, যারা ফ্যাসিস্ট, যাদেরকে আমরা বিদায় করেছি, তারা সবসময় অজস্র লক্ষ হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, ওখানে বসে বসে গুটি চালছে যাতে নির্বাচন বানচাল হয়, যে কোনো মব জাস্টিস হয়, মব ভায়োলেন্ট হয়, এটা নিয়ে সর্বদা তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই জন্য ডাকসু নির্বাচনটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। যাই হোক, সুন্দরভাবে নির্বাচনটা হয়েছে এবং আমি আমাদের পার্টির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি সাধুবাদ জানাই যে আমাদের পার্টিকে সে
সংযত রেখেছেন এবং যে পরিবেশ তৈরি হয়েছিল সারা ইউনিভার্সিটি ক্যাম্পাসে চারিদিকে জামাত শিবির যেভাবে ঘেরাও করে রেখেছিল, যে একটা ভীতিকর অবস্থার ভিতরে রেখেছিল। যাই হোক, আমাদের লোকজন সতর্ক ছিল পল্টনে এবং বাংলা মোটরের এই পাশে। যদি তারা মহানগরী এইভাবে যদি ওদের মত এইভাবে সবাই মিলে যেত ক্যাম্পাসের দিকে, সামনাসামনি মুখোমুখি সংঘর্ষ হতো, চরম একটা বাজে অবস্থা সৃষ্টি হতো এবং ইলেকশন ভণ্ডুল হয়ে যেতে পারত। কিন্তু সেই দিকে না যে আমাদের ছেলেরা সহনশীলতা দেখিয়েছে এবং সেখানে তারা পরাজয়কে মেনে নিয়েছে এবং আমি মনে করি এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সাধারণ ছাত্রছাত্রীরা তো স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। নির্বাচনটা আসলে কেমন হলো? নির্বাচনের আগে যদি আমরা পরিবেশ নিয়ে বলি, আমরা দেখেছি যে ছেলেমেয়েরা তেমন কোনো সংঘাত সহিংসতার ঘটনা ঘটেনি। হ্যাঁ, সারাদিন ঘটেনি, কিন্তু কিছু কিছু অভিযোগ যেটা আমরা পেয়েছি সেই অভিযোগের ভিত্তিতে সহিংসতা হতে পারত, আমি সেটা বললাম। যেমন মনে করেন একজনকে অভিযুক্ত তো করা হয়েছে, একজন অফিসার যিনি দায়িত্বে ছিলেন তাকে তো আপনাকে প্রত্যাহার করা হয়েছে। তারপরে আপনার ব্যালটে ছিল, আপনার টিক চিহ্ন মানে ক্রস চিহ্ন দেওয়া ছিল। আপনি বলছিলেন যে ছাত্রদল পরাজয় মেনে নিয়েছে, কিন্তু দিনভর তারা অভিযোগও তো করেছে। হ্যাঁ, অভিযোগও করেছে। অভিযোগটার ভিত্তিতে তো আপনার অনেক কিছু ঘটতে পারতো, সেটা ঘটে নাই। এটা আমি মনে করি ছাত্রদল সহনশীলতা দেখিয়েছে, বিএনপি সহনশীলতা দেখিয়েছে, সংঘর্ষে যায় নাই। আমি বলছি যে এই জন্য ডাকসু নির্বাচনটা খুব ঝুঁকি ছিল। আপনি দেখেন ঝুঁকি ছিল বলেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আর সেনাবাহিনী কল করেছিল, কিন্তু সেনাবাহিনী যাবে না বলেছে। সেনাবাহিনী এটা কোন সময় ঢাকা ডাকসু নির্বাচনে সেনাবাহিনী যায় নাই, কোনো প্রয়োজন নাই ঢাকা ইউনিভার্সিটি। আমরা ইউনিভার্সিটি পরিবেশ পরিষদ করে সকল ছাত্র সংগঠন মিলে সহাবস্থান পরিবেশ নিশ্চিত হলে পরেই তো আমরা ডাকসু নির্বাচন হবে। সহাবস্থান নিশ্চিত করেছি, 90 সালে নির্বাচন করেছি। আপনি দেখেন ছাত্রলীগের সময় দেখেন নির্বাচন হয়েছে, নুরু কত কষ্টভাবে ভিপি হয়েছে, জিএস কত ম্যানিপুলেট করে জিএস তারা নির্বাচিত হয়েছে। 19 সালে 6 বছর আগে যে নির্বাচনটা হলো সেখানে তো অনেক ব্যাপক বিতর্কিত ছিল, এমন অভিযোগও শোনা যায়, অনেক বিতর্কিত ছিল। তো সেদিক থেকে যাই হোক ওরকম বিতর্কিত হয় নাই। তারপরেও ছেলেমেয়েরা স্বতঃস্ফূর্তভাবে লাইন দিয়ে ভোট দিয়েছে, আমরা লক্ষ্য করেছি। তবে কিছু কিছু কেন্দ্রে যে অভিযোগটা আসছে, যেমন মনে করেন বিপি প্রার্থী, শিবিরের বিপি প্রার্থী কেন্দ্রে ঢুকতে পেরেছে, অথচ আপনার ছাত্রদলের বিপি প্রার্থীকে ঢুকতে দেওয়া হয় না, এই অভিযোগটা আমি দেখলাম আবিদ করেছে। তো এই অভিযোগগুলি কেন আসবে? কেন প্রশাসনিক কর্মকর্তারা এইভাবে পক্ষপাতিত্ব করবে, বৈষম্যমূলক আচরণ করবে? এটা তো দৃষ্টিকটু। যাই হোক, এগুলো সবকিছু মিলে আমাদের সকলকে সহনশীলভাবে যেটা ছাত্রছাত্রীরা যেটা করেছে, আমি মনে করি আমরা সাধুবাদ জানাই এবং ডাকসু যাতে সামনের দিকে ছাত্রদের আকাঙ্ক্ষা পূরণ হয়, ছাত্রদের সমস্যা, মৌলিক সমস্যা, আবাসন সমস্যা, পরিবহন সমস্যা এবং তাদের ক্যান্টিনের খাবারের মান বৃদ্ধি হয় এবং তাদের সুন্দর ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হয় এবং একটা গণতান্ত্রিক চর্চা সুন্দরভাবে পরিচালিত হয়, এটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ জানাচ্ছি রাজউদ্দিন। কমরেড রহিন হোসেন প্রিন্স, ডাকসুর ইতিহাসে প্রথমবারের মতো ভূমিধস বিজয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল এবং এবারের নির্বাচন ঘিরে আমরা সারাদিন নানামুখী নাটকীয়তা দেখেছি, উত্তাপ উত্তেজনা দেখেছি এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও দেখেছি। সবকিছু মিলিয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এখানে নাজিমউদ্দিন আলম আছেন, অনেকে হয়তো অত ভালোভাবে নাও চিনতে পারেন, কারণ আমরা যে দীর্ঘ এরশাদ বিরোধী সংগ্রাম করেছিলাম তার যে কালমিনেশন 90-এর গণঅভ্যুত্থান, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন ছাত্র সংগঠনের বাইরে ডাকসুর একটা বিশেষ ভূমিকা ছিল। সেই ডাকসুর তিনি নির্বাচিত এজিএস ছিলেন এবং ওই সময় এই নির্বাচন এবং ওই সময় যারা নির্বাচিত হতেন তাদের হাইট ভিন্ন ধরনের ছিল। তো যাই হোক, আলম ভাইকে ধন্যবাদ জানাই এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। আমি একেবারে ছোট ছোট করে বললে যে দেখেন, এইবারের ডাকসু নির্বাচনটা নিঃসন্দেহে ভিন্ন প্রেক্ষাপট এবং রাজনৈতিক অঙ্গনে আমাদের প্রধান দাবি জাতীয় সংসদটা। তারপরও নির্বাচনটা হয়েছে, আমাদের কোনো আপত্তি করি নাই। এবং একটা বিশেষত্ব দেখবেন এবার এই নির্বাচনে, ঠিকই ডাকসুর গঠনতন্ত্র এগুলো বিবেচনা করলে স্বাধীনতা বিরোধী শক্তির অংশগ্রহণের সুযোগ নাই, কিন্তু একটা গণ অভ্যুত্থান তার প্রেক্ষাপটে তারা আন্দোলনে ছিল, যে জন্যে তারা এবারে এসেছে। কারণ অতীত দিনের সবই খবর জানি, আমি সেদিকে না যাই। তো এইখানে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো যেমন অংশ নিল এবং আপনি সব দলের প্রার্থী এমনকি স্বতন্ত্র প্রার্থীকে দেখবেন সবাই কিন্তু এই গণ আন্দোলনের অন্যতম অংশীদার ছিল। তখন এইটা একটা বিশেষত্ব ছিল যে কম বেশি যাই থাকুক না কেন, দল যাই থাকুক না কেন, তারা এই গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী শক্তি। আমাদের একটা বিশেষ প্রত্যাশা ছিল যে এই আন্দোলনের অংশগ্রহণকারী শক্তি যাদের আমাদের অন্যতম আকাঙ্ক্ষা একটা গণতন্ত্রের আকাঙ্ক্ষা, বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা, সুতরাং এমন একটা ভালো নির্বাচন হবে যা কোনো প্রশ্নবিদ্ধ হবে না।
কিন্তু এটা আপনি ঠিকই বললেন, যেভাবে বললেন যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যেমন আমরা দেখলাম, তেমন স্বতঃস্ফূর্ত বহু অভিযোগের জায়গাটাও দেখলাম। এইটা আমাদের কাছে প্রত্যাশিত ছিল না। অতীতে নানা ধরনের অভিযোগ ছিল, কিন্তু এইবারের আপনি উনি নাজুদ্দিন আলম ভাই তো অল্প কয়েকটা কথা বলেছেন, দেখবেন অভিযোগ কিন্তু নানা মাত্রার। উনি যেগুলো বলেছেন ওইগুলো আমি নাই বা গেলাম। এই অভিযোগ তো আমরা শুনতে রাজি না, যে একজন ছাত্রী বোন যে বলছে যে আমি যে দেখি আমার ভোট দেওয়া হয়ে গেছে, তখন ওনারা শুনে আর একটা ব্যালট দিয়ে দিল। তার মানে বিষয়টা কি? আরেকজন প্রার্থী অভিযোগ বললেন যে দেখেন এত ভালো ভোট আমিও মনে করি, এত মানুষ ভোট, উনি বললেন যে এত ভোট যদি দিয়ে তাহলে তো ইউনিভার্সিটি ক্যাম্পাসের যে পরিস্থিতি থাকার কথা এটা তো থাকার কথা ছিল না। শিক্ষকদের বিরুদ্ধে কেন অভিযোগ উঠবে? শিক্ষকরা কেন এখান থেকে অব্যাহতি পাবেন? প্রশ্নগুলো কিন্তু রয়ে গেছে। ভোট গণনা এখনো পর্যন্ত এটা তো আমিও ব্যক্তিগতভাবে বুঝতে ভালো পারি না, মানে এটা নিয়েও নানা ধরনের প্রশ্ন রয়ে গেছে। তার মানে আমি বলছি যে নানা অনিয়ম অভিযোগের মধ্য দিয়ে যে নির্বাচনটা সম্পন্ন হলো, কিন্তু আমি অন্যতম পজিটিভ জায়গায় যেটা দেখতে চাই সেটা হচ্ছে বিরাট অংশ ছাত্রছাত্রীর অংশগ্রহণ, এবং আমরা তাদের যে চিন্তা চেতনা, তারা যে ভোট দিল তার প্রতি সেগুলো সম্মানই জানানোর জায়গাটায় আমরা দেখতে চাই। এখন একটা দুইটা প্রশ্ন, ধরেন আজকেই আমরা সব প্রশ্নের উত্তর বা মূল্যায়নের জায়গায় যেতে পারবো না, কারণ আমাদেরকে আরো গভীর বিশ্লেষণ বিবেচনা করতে হবে। যেমন ধরুন আমি একটা দুইটা খালি বলি, যাদের বিজয়ের কথা বললেন, আসলে কি দেখেন, প্রথমে আমরা অনেকে হয়তো ভেবেছিলাম, আগে আলোচনা করছিলাম, আমিও আগে ভাবছিলাম যে এইবার হয়তো প্রধান একটা দুইটা পদে দলটাকে প্রাধান্য পাবে, আর একটা বিরাট অংশ পদে ব্যক্তির প্রাধান্য পাবে। কিন্তু আপনি দেখেন একটা জেনারেলি একটা প্যানেলের প্রাধান্যটাই কিন্তু আপনি ভোটের হিসাব করলে দেখবেন অন্যদেরও 28টি পদের মধ্যে 23টিতে জয় সেটাই, পেয়েছে। এবং আপনি আবারও মানে শুধু ওদের না অন্যদেরকেও দেখবেন। তার মানে আপনি যে এই প্যানেলে যে পরিমাণ ভোটটা আমরা দেখলাম, এটা কি তাদের সব ভোট? আমার মূল্যায়নে এখন আমি এগ্রি করতে পারছি না, কারণ এটা দেখতে হবে। তাহলে আসলো কোত্থেকে, এটা একটা বড় প্রশ্ন, নিশ্চয়ই সময় বলবে। আমি সেদিকে আর নাই বা গেলাম, এটা কিন্তু দেখার ব্যাপার। মানে আপনার পরের প্রশ্নের সাথে জাতীয় রাজনীতির আছে বলেই আমি এই কোশ্চেন তুললাম, নাহলে তুলতাম না। এটি একটি দিক। আরেকটা দিক দেখেন যে এই যে ভোটাররা তারা ভোট দিল, তারা বললাম যে আপনি একটা অনেক সময় জাতীয় রাজনীতির সাথে মিলানো হয়, আমি এটা একেবারেই মিলটা খুঁজে পাই না এই জন্য, কারণ তারা তো তাদের অংশে ভোট দিয়েছে এবং তাদের আন্দোলনকারী শক্তিকে। তা আপনি যদি উল্টা করে বলি, যদি জাতীয় রাজনীতিতে আপনি ওই অঞ্চলে মানুষ ভোট দেয়, তাহলে তো ওই আন্দোলনে যারা অংশ নিয়েছে তাদেরকেই দেবে, তারা তো রাজনৈতিক শক্তি। সুতরাং এর সাথে কেউ যদি মিলায় মনে করে জাতীয় রাজনীতি একটা বিরাট ঘটনা ঘটে যাবে, আমি তার সাথে এটা মোটেই মনে করি না। ক্যাম্পাস রাজনীতির চিত্রটা যদি আমরা বুঝতে চাই, সেখানে নতুন মেরুকরণ ঘটবে কি? হ্যাঁ, না এটা দেখেন, এটা অল্প সময় আপনি দেখেন না, কিছুদিন যাওয়ার পর অন্য চেহারা দেখবেন। কিন্তু আমাদের যেটা শিক্ষা নেওয়ার দরকার, দুইটা জিনিস গভীর শিক্ষা নেওয়ার মধ্যে আমি একটা হচ্ছে এই যে প্রজন্ম, আমি আগেই বলেছি ভোটের অঙ্ক হিসাব নিকাশ, সেটা আমাদেরকে আরো ভালো করে বুঝতে হবে। এখানে আরেকটা কথা যেটা প্রেক্ষাপট, আগে উনি বললেন, আমি হয়তো ওইদিকে সময়ের জন্য যাচ্ছিলাম, তবে একটু বলে নিই। প্রেক্ষাপট বলে দুইটার কথা বললাম। শিক্ষা একটা হচ্ছে যে প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরে আপনার কর্তৃত্ববাদী স্বৈরাচার পজিশন ছিল, আমরা জানি যে ওইখানে অন্য কারোর অধিকারই ছিল না, আগের যারা ক্ষমতাসীন ছিল তাদের ছাত্র সংগঠনের দাপট। তার মানে এক যুগের বেশি সময় ধরে কোনো গণতন্ত্রের কোনো বাতাবরণ ছিল না। কিন্তু ছিল না যেমন গণতন্ত্রের বাতাবরণ, ওই সময় কিন্তু অনেক শক্তি ছাত্র ছাত্রীদের সুবিধা দেওয়া, গোপনে কাজ করা, ধর্মীয় কাজগুলোর মধ্য দিয়ে তারা কিন্তু তাদের রাজনীতি অব্যাহত রেখেছিল। তার মানে গণতন্ত্রের আবহাওয়া থাকলে সবাই রাজনীতি করতে পারতো, আমরা সবাই পারিনি, এক গ্রুপ করেছে, সেটা একটা বিবেচনা রাখার ব্যাপার। আর একটা গভীর বিবেচনা করতে হবে, এত সবের পরে এই যে প্রজন্ম, তারা আসলে কি ভাবছে, তারা ভোটটা কিভাবে দেয়, একক চিন্তা করছে না অনেক সময় গোষ্ঠীগত চিন্তা করে দেয়, যেটা অভ্যুত্থানের সময় আমরা অনেক কিছু দেখতে পেলাম। তা আমার মনে হয় সেটা আমাদেরকেই, যারা আমরা রাজনীতি করি বা সাবেক ছাত্র আন্দোলনের আমরা ছিলাম কর্মী, আমাদেরকে আগামী দিনে জাতীয় রাজনীতিক অঙ্গনে আমি তরুণদের প্রভাব বিবেচনা করছি। সেখানে আবার প্রশ্ন যে সেই জায়গাগুলোতে আমরা ফলাফল কি জাতীয় সংসদ নির্বাচনেও গুরুত্বপূর্ণ প্রভাবক হয়ে উঠতে পারে কিনা, প্রশ্নটি থাকছে আপনার কাছে। বিরতি নিয়ে ফিরছি। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। কমরেড রহিন হোসেন প্রিন্স, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আমরা যেমনটি জানি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশের মোট ভোটারের প্রায় 30% তরুণ ভোটার। ডাকসুর এই ফলাফল জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাবক হয়ে উঠবে কি? না, আমার ব্যক্তিগত হিসাব হচ্ছে, প্রথমে এখানে দুইটা প্রশ্ন আছে, আমি দুইভাবেই বলি। একটা হচ্ছে ডাকসু নির্বাচন এবং জাকসু রাকসু আরো অনেকগুলো আছে। এইবার ডাকসু নির্বাচন, অনেকদিন পরে নির্বাচন, গণ অভ্যুত্থান উত্তর পরিস্থিতি নির্বাচন, মিডিয়া একটা ভিন্ন হাইটে নিয়ে গেছে, বোঝা গেল। সুতরাং এইটার ব্যাপক প্রভাব
শব্দটা আমি খেয়াল করেন, ব্যাপক প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে আমি মনে করি না, এটা পরিষ্কার করে বলি। এবং সেক্ষেত্রে আগে যেটা বলেছি খালি রিপিট করি, ধরেন এইখানে আন্দোলনকারী অনেকে ছিল, দৃশ্যমান আন্দোলনকারী ছাত্রছাত্রীরা, তাদেরকে অনেককে ভোট দিয়েছে। তা আপনি প্রভাব এইভাবে পড়বে, জাতীয় রাজনীতিতে আন্দোলনকারী শক্তি যখন তার ওইখানে দাঁড়াবে, রাজনৈতিক দলের নেতা কর্মীরা, তাদের উপরই প্রভাব পড়বে। এর বাইরে তো এই ধরনের কোনো শক্তি নাই যে তারা একটা ভোটে দাঁড়িয়ে এখন ইতিমধ্যেই তারা একটা ন্যাশনাল ফিগার হয়ে গেছে, মানে আমি ভোটে দাঁড়ানোর ন্যাশনাল, ছাত্র আন্দোলনের ন্যাশনাল ফিগার, কিন্তু ভোটে দাঁড়ানোর এমন কিছু দেখি না, সুতরাং ওই প্রভাব দেখি না। তবে দ্বিতীয় যে প্রশ্ন করেছেন, এইটা অবশ্যই আমাদেরকে বিবেচনায় নিতে হবে। এক্ষেত্রে কিছুটা প্রভাব পড়বে না তা আমি মনে করি না, সেটা পড়বে। সেটা কি, ওই যে বয়সের কে বললেন, যে বয়স 30 বছর বয়সী যারা আছে, তারা আগের মতো হয়তোবা ওই রকম একদল ওই রকম বিবেচনা করবে না। তারা আগের এক একটা রাজনৈতিক দল ভূমিকা কী ছিল, এখনকার কি বক্তব্য, এইগুলো বিবেচনায় নেবে। মিনিমাম যেমন ধরুন একটা গণতন্ত্রের প্রশ্ন আছে, দেশে যে বৈষম্যটা সেই প্রশ্ন আছে, আগামীতে জাতীয় রাজনীতিতে বেকারত্ব কি পরিমাণ আমরা নিরসন করতে পারবো, বৈষম্য নিরসন করতে পারবো, এই ধরনের বিষয়গুলো যদি রাজনৈতিক দলগুলো যথাযথভাবে দৃশ্যমান করতে পারে, সে যে দলই হোক, আমি আমার মতো করব, বিএনপি তার মতো করব, অন্যরা তাদের মতো করে করবে, তাহলে তারা কিন্তু রাজনৈতিক অপশানই বেছে নিতে পারবে। কিন্তু এইখানে যদি আমরা পুরনো গতানুগতিকতা করি, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্য থেকে কোনো যদি শক্তির আবির্ভাব হয়, তখন হয়তো বিশেষ ভূমিকা রাখতে পারে। কিন্তু এখন পর্যন্ত আমি সেটা দেখি না, কারণ এটা ছাত্র আন্দোলনের যে বিষয়টা আর জাতীয় রাজনীতির বিষয়টা ভিন্ন। কিছু ভোটারের প্রভাব থাকলেও এটা ব্যাপক কোনো প্রভাব বলে মনে হয় না। বরঞ্চ রিভিজিট করতে হবে যে এই তরুণের যে চিন্তা চেতনা, সেইটাকে জাতীয় রাজনীতি এবং জাতীয় আগামীতে যারা নির্বাচিত হবে তারা কিভাবে সেটা পূরণ করবে, এই প্রতিশ্রুতিটা তার হৃদয়ে ধারণ করে কিনা, এই কাজটা যদি করতে পারি তাহলে এইখানে প্রধান না। এবং এই প্রধান আমার ধারণা, যে কারণে কথাটা আমরা উঠছে, এটা না বলার কোনো কারণ নেই। কারণ যারা এখানে করছে, আপনি খেয়াল করবেন, ওই প্যানেলের নাম কিন্তু ইসলামী ছাত্র শিবিরের প্যানেল হিসেবে তারা কিন্তু প্রচার করেনি, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। হ্যাঁ, তাহলে আপনি খেয়াল করেন, এমনকি অনেক প্রার্থী তারা দিয়েছে, তারা ওই দলই করে না, এটা তো তারাই বলেছে। তাহলে আপনি কিন্তু, সুতরাং এইখানে যেটা অনেকেই বলে করছে অমুক দলের ভূমিধস জয়, অমুক জয়, সেটা কিন্তু এত সহজে বলা সহজ বলে আমার কাছে মনে পড়ে না। তাহলে কি কৌশলে এগিয়ে গেছে ছাত্র শিবির, তা যদি বলেন, হ্যাঁ, সেটাকে আমি বরঞ্চ সেই বিবেচনাটা করতে রাজি যে তারা ডাকসুতে যেভাবে ভোট করলো, যেভাবে প্রার্থী দাঁড় করালো, যেভাবে প্রচার করলো এবং যেভাবে ভোট পেলো, সেই পেলোটার এখনো সব উত্তর আমার কাছে নাই। যে ম্যানিপুলেশন কতটুকু হয়েছে, একটা হলে তো হয়েছে, এটা তো প্রমাণিত, কিন্তু একটা হয়েছে না হাজারটা হয়েছে সেটা এখনো প্রমাণিত না। একটা তো প্রমাণ হয়েছে, হাজারটা প্রমাণিত না, সেটার ব্যাপার। এইখানে ধরেন একটা বিরাট অংশ যে পুরনো পতিত শক্তি যারা ছিল, তাদের তো সমর্থক বাহিনী আছে, সেই ভোটগুলো কোথায় গেল, এগুলো তো হিসাবের ব্যাপার। এবং এইটা আমরা তো জানি যে বিগত দিনে এই যে দলের কথা বলছেন, তারা কিন্তু ওই দলের সাথেই ছিল। এবং এখন যতই তারা এসে অন্য দল করুক না কেন, পুরনো আপনার ছবি টবি বা পুরনো সোশ্যাল মিডিয়াতে গেলে তাদেরকে কেউ পৃথক করতে পারবেন এমন কিন্তু বলা যায় না। সুতরাং কে যে কোন দল করে, এইটা হয়তো আপনি এখনো পর্যন্ত নিশ্চয়তা দিয়ে বলতে পারেন না। সুতরাং হয়তো নানা ধরনের ইকুয়েশন কাজ করেছে। সুতরাং সেই ইকুয়েশনে একমাত্র তারা তাদের যে আদর্শিক পজিশন, সেইখানে একটা বিরাট বিজয় লাভ করেছে। আমি অন্ততপক্ষে এখনো সেই মূল্যায়নের যাওয়ার পক্ষে না। কিন্তু আপনার আলোচনার জায়গা থেকে যদি একটা প্রশ্ন রাখি কমরেড রহিন হোসেন প্রিন্স, আপনি বলছিলেন পতিত শক্তি যদি এই নির্বাচনকে প্রভাবিত করতে পারে, তাহলে আসলে জাতীয় সংসদ নির্বাচনে তারা কি করবে, তাদের ভূমিকা কি হবে? সময় দেখা যাবে। আমি এই কথা বলি, সময় দেখা যাবে। কেন, ধরুন বোঝার জন্য বলি, আমাদের এখন যে নির্বাচনের টাইম লাইন ফেব্রুয়ারি, তাই তো? এখন ফেব্রুয়ারি থেকে নির্বাচন যখন হবে, তখন রাজনীতির নানা ধরনের উত্থান পতন ঘটবে, এটা একটা গেল। 2 নম্বর মনে রাখতে হবে, একটা প্রসঙ্গটা, এটা বড় আলোচনা, তবু আমি ছোট করেই খালি বলি, যে ছাত্রদের কথা আমরা বলছি, যাদের বয়সের কথা আপনিও বললেন, তারা এবং জাতীয় রাজনীতিতে আরো যে ভোটার আছে, তাদের ইতিহাস ঐতিহ্য কিন্তু ডিফারেন্ট। এইখানে অনেকে, আমি আগেই বলেছি, ধরুন আন্দোলনের সামনের সারিতে ছিল, একসময় সে শিবির করতে জানতো না, সে তো তার ক্লোজ মানুষ, তাকে ভোট দিতে যত স্বাচ্ছন্দ্য বোধ করবে, কিন্তু বাইরে এসে সে যখন দেখবে মুক্তিযুদ্ধে তার ভূমিকা কি, তার অন্য সময় ভূমিকা কি, কি করেছে, তাকে এত স্বাচ্ছন্দ্য বোধ করে ওইখানে ভোট দেবে এবং জাতীয় রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে, এইটা এক কাতারে ফেলানো মোটেই যথাযথ বলে আমি মনে করি না।
ধন্যবাদ জানাচ্ছি আপনাকে নাজিমুদ্দিন আলম। স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটি জানিয়েছেন, ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে। ডাকসুর ভোট দেখে মনে হচ্ছে জাতীয় নির্বাচন করতে সমস্যা হবে না। ডাকসুর ফলাফল কিংবা ভোট দেখে সরকারের সক্ষমতাকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন? ডাকসু নির্বাচন এটা যেভাবে হয়েছে, কিন্তু এটা জাতীয় নির্বাচন এটা সুষ্ঠুভাবে করা সম্ভব, এবং সেখানে কিন্তু ডাকসু নির্বাচন ও জাতীয় নির্বাচন কিন্তু ভিন্ন জিনিস। জাতীয় নির্বাচন বিশাল ব্যাপার, এখানে সারা দেশব্যাপী, এবং সেখানে সেনাবাহিনী ইনভলভ করবে, সেনাবাহিনী সেখানে ইনভলভ হচ্ছে, এখানে আপনার নির্বাচন কমিশনের অধীনে চলে যাচ্ছে, এবং সেনাবাহিনী যদি সত্যিকারভাবে সদিচ্ছা নিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনী যদি ঠিকভাবে কাজ করে সুষ্ঠু নির্বাচনের জন্য, এটা সেনাবাহিনীর পক্ষে সম্ভব এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন করা, এবং সরকারের যদি সদিচ্ছা থাকে। আমরা আশা করি জাতীয় নির্বাচন অবশ্যই করা সম্ভব হবে। আর ডাকসু নির্বাচন যেটা প্রিন্স ভাই বলেছে, আমি তার সাথে অনেকখানি একমত যে ডাকসু নির্বাচনটা জাতীয় নির্বাচনে আপনার এখন যারা একদম খুব ভূমিধস বিজয় হয়েছে, এই জন্য একদম আপনার জাতীয় নির্বাচনে তারা একেবারে ক্ষমতায় চলে যাবে, এইভাবে চিন্তা করার কোনো কারণ নাই। এইটা কোনোভাবেই সম্ভব না। কারণ এই জন্য না, কারণ ইউনিভার্সিটিতে মেধাবী ছাত্রছাত্রীরা পড়ে, তারা এখানে অধ্যয়ন করে, তারা জুলাই আগস্টে যেই ভূমিকা রেখেছে, সামনে অগ্রভাগে ছিল, যে কথাটা আমি আগেও বলেছি, তো তারা একটু স্বাধীন চেতা। এখানে আপনার এখানে মনে করেন যেমন কিছু কিছু অভিযোগ আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভোট দিছে, এখন ভোটগুলো কি তাদের গণনাটা কি যেভাবে ভোট দিছে তারা কি সত্যি সত্যি এখানে দিছে? কিছু কথাবার্তা আসতেছে ম্যানিপুলেশনের কথা, এগুলোর সময় হলে বেড়ে আসবে যে প্রশাসনিক কিছু কর্মকর্তারা তারা কিছু বিতর্কিত ভূমিকা রেখেছে। এখন এখানে কি কোনো ইঞ্জিনিয়ারিং হলো কি না সেগুলো চিন্তার ব্যাপার, কারণ এত ডিফারেন্স কিভাবে হয়। ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের যে ডিফারেন্সটা, আবিদ একজন জুলাই যোদ্ধা, অত্যন্ত নির্যাতিত একটা মেধাবী ব্রিলিয়ান্ট বয়, এবং এই ছেলের সাথে আপনার ওর সাথে সাদিকের সাথে যে এত ডিফারেন্স 3 গুণ, এটা আমাকে খুব কনফিউজড করে। এবং এখানে আমাদের সবাই মিলে যে এখানে যে আপনার যে মানে যে ক্রোধ চিহ্ন, এই একটা ব্যাপার আসছে, তারপরে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ, আমি যে কথা আগেও বললাম। তো এখানে এটা আরো পরে আমরা বুঝতে পারবো। আর একটা জিনিস হলো, আপনি যে জাতীয় নির্বাচন আপনি যেটা মনে করতেছেন, জাতীয় নির্বাচন কিন্তু এটা ভিন্ন জিনিস। ডাকসু অবশ্যই আপনার জাতীয় আন্দোলনে বিভিন্ন সংগ্রামে তাদের ঐতিহ্য রয়েছে, ভূমিকা রাখে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, সেটা হলো ডাকসু একটা প্রেক্ষাপট। ছাত্র নেতারা সবসময় ছাত্র দল বা ছাত্রলীগ বা অন্যান্য ছাত্র সংগঠন তারা ভূমিকা রেখেছে। তো অন্যান্য ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়ন সবাই মিলে আমরা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছি, জুলাই আগস্টেও তারা করেছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে, হ্যাঁ, এবং আমরা বিজয়ী হয়েছি। তো এখানে একটা জিনিস আপনার মানে চিন্তা করতে হবে যে এখানে ছাত্রলীগ পতিত শক্তি, যে পতিত শক্তির কথা বলেছেন, এই পতিত শক্তি কিন্তু তারা চায় যে একটা গন্ডগোল বাজানো। যেমন মনে করেন এখন যদি জামাতকে জয়ী হয়, তাহলে পরে জামাতের সাথে আমাদের অন্যান্য সংগঠন যারা আছে, বিএনপি সহ অপরাপর সংগঠন, সকলের সাথে একটা যুদ্ধ বেজে যাবে, একটা সহিংসতা হতে পারে, একটা জেদ সৃষ্টি হতে পারে, ক্ষোভ সৃষ্টি হতে পারে, তারা কিভাবে জিতলো। এই যে সংঘর্ষটা, এই জায়গাটাই ছাত্রলীগ বা আওয়ামী লীগ এটা করতে চাইতেই পারে। তো সেটা প্রিন্স ভাই যেটা বলছে, আমি সেখানে আমি কিন্তু একমত যে এই পতিত শক্তির ভোট একদিকে যাবে। এটা ন্যাশনাল ইলেকশন, শুধু ছাত্র সংসদ নির্বাচন কি আসলে ঘিরে পরিকল্পনা করবে? জাতীয় নির্বাচন নিয়েও তো সেখানে পরিকল্পনা থাকবে। জাতীয় নির্বাচন করবে, যেহেতু তারা নিষিদ্ধ, তাদের যে সাপোর্টাররা অলরেডি তো, উনি যে মাফিয়া সরকার প্রধান অলরেডি তো বলে দিয়েছে যে জাতীয় পার্টির পাশে থাকবা। তো জাতীয় পার্টি তো সব জায়গায় নাই, যেখানে যেখানে জাতীয় পার্টি আছে সেখানে তো তারা ওইখানে ভোট দিবে। আবার যেখানে বিএনপির এগেইনস্টে, তাদের তো প্রত্যেকের টার্গেট থাকবে বিএনপিকে ঠেকাও। আওয়ামী লীগের টার্গেট হলো বিএনপিকে ঠেকাও, কারণ বিএনপি গভর্নমেন্টে আসতে পরে সামনে ইনশাল্লাহ জনগণের ভোটে যদি সুষ্ঠু ভোট হয়, আল্লাহর রহমতে বিএনপি আসবে, হ্যাঁ, এবং আল্লাহর রহমতে ভূমিধস বিজয়ী হবে। তো এটা যে আওয়ামী লীগও জানে, দেশের অনেকেই জানে, সুষ্ঠু ভোট হলে আল্লাহর ইচ্ছা। আপনি বলছিলেন যে জাতীয় পার্টির সাথে পতিত স্বৈরাচার এক ধরনের পরিকল্পনা করছে, বিএনপি ঠেকাও পরিকল্পনা। যদি তাই হয়, তাহলে জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি উঠেছে রাজনৈতিক অঙ্গনে, সে দাবিতে বিএনপি কেন একমত নয়? বিএনপি জানিয়েছে তারা রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। কোনটা? জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি উঠেছে। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি, শোনে, আমরা পার্টি নিষিদ্ধ করে আসলে আপনার রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না।
রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। রাজনীতি অটোমেটিক্যালি জনগণ প্রত্যাখ্যান করবে। কো-চেয়ারম্যান জানিয়েছেন যে আওয়ামী লীগের ক্লিন ইমেজে নেতাদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি। রাজনীতি জনগণ রাজনীতিকে প্রত্যাখ্যান করবে। যে রাজনীতি ফ্যাসিস্ট, যে রাজনীতি স্বৈরাচার, যে রাজনীতি জনবিচ্ছিন্ন, জনগণের উপরে অত্যাচার করে, জুলুম করে, এদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। আপনি নিষিদ্ধ করে আসলে আপনার করতে পারবেন না, নিষিদ্ধ করে সমাধান হবে না। আপনি নিষিদ্ধ করবেন, আপনি যদি একটা একটা করে নেতা কর্মীদের নিয়ে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করুক। জাতীয় পার্টি যদি আপনার যদি তারা ইলেকশন করে, আওয়ামী লীগ হয়তো তাদেরকে, ওরা তো ছোট্ট পার্টি, তারা উত্তরবঙ্গে একটু কিছু জায়গা আছে, তো ওইখানে ছাত্রলীগের, যুবলীগের, আওয়ামী লীগের লোকজন ভোট দিবে, তাই না? তো তারা তো ওইভাবে তারা বিজয় অর্জন করতে পারবে না। আওয়ামী লীগের লোকজন তো কিছু ভোট আছে, সেই ভোটগুলো দিবে জাতীয় পার্টিকে। সেই জন্য চিন্তা করতেছি যে হয়তো আপনার জামাত, তারাও চিন্তা করতেছে যে জাতীয় পার্টি হয়তো আবার অপোজিশনে চলে যায় কিনা আওয়ামী লীগের সাপোর্টে, সেই ধরনের চিন্তা ভাবনা চলতেছে। এই সমস্ত ইকুয়েশন, এখন আপনার পার্টি তো কিছু থাকতে হবে, তাহলে আপনার পৃথিবীর কাছে তো গ্রহণযোগ্য হতে হবে জাতীয় নির্বাচনটা। জাতীয় নির্বাচনটা গ্রহণযোগ্য করতে হলে, ইনক্লুসিভ নির্বাচন করতে হলে তো আপনাকে সবাইকে নিয়ে নির্বাচনটা করতে হবে। তারপরে সেটার ভিতরে বিজয়ের আনন্দ আছে এবং একটা ক্রেডিবল, একটা ডিগনিফাইড গভর্নমেন্ট, একটা স্ট্রং জবাবদিহিমূলক সরকার হবে, শক্তিশালী সরকার হবে, পৃথিবীর সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে, তাই না? আপনি একা একা নির্বাচন করে, যেটা আওয়ামী লীগ করেছে, এই নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য ছিল না, পৃথিবীর কারো কাছে গ্রহণযোগ্য ছিল না। ফলে সেই জন্য আপনাকে একটা নির্বাচন করতে হলে সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে। আর দেশটাকে এবার যেহেতু ফ্যাসিবাদ মুক্ত করেছি, এবার আমার নেতা যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি জাতীয় সরকার সবাইকে নিয়ে দেশটাকে সবাইকে নিয়ে এগিয়ে নিতে চান, এককভাবে না। আর আগামী দিনের রাজনীতিটা একটু ওইভাবে চিন্তা করতে হবে, ওই ফ্যাসিস্ট কায়দায়, স্বৈরাচারী কায়দায়, জুলুম কায়দায়, জুলুমবাজি, স্বৈরাচারী, সন্ত্রাসী বা মাস্তানি, দখলবাজি, ওই রাজনীতির দিন চলে গেছে। এখন রাজনীতিটা জনগণের জন্য করতে হবে এবং জনগণের কল্যাণে রাজনীতি করতে হবে। যখনই আপনি জনগণের উপরে জুলুমবাজি করবেন, জনগণের উপরে আপনি অত্যাচার করবেন, গুলি চালাবেন, স্বৈরাচারী কায়দায় নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চাইবেন, এটা আপনি পারবেন না। ছাত্র সমাজ জেগে উঠেছে। গণঅভ্যুত্থানের এক বছর আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন কেন দেখিনি? বলা হচ্ছে যে চাঁদাবাজদের চেহারা পাল্টে গেছে, কিন্তু চাঁদাবাজি থামেনি। সে আলোচনায় ফিরতে চাই, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সন্ধ্যা, আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব নাজিমুদ্দিন, আপনি বলছিলেন আগের পুরনো ধারার রাজনীতি আর চলবে না, কিন্তু গণঅভ্যুত্থানের এক বছরে আসলে আমরা পরিবর্তনটা কতটুকুন দেখেছি? এখনো বলা হয় যে চাঁদাবাজদের চেহারা পাল্টে গেছে, চাঁদাবাজি থামেনি, আধিপত্যবাদের রাজনীতিও আমরা দেখছি সমান তালে। আপনি এই চাঁদাবাজি এবং এই সমস্ত যারা ভূমি দখল, জমি দখল, এই সমস্ত ভূমিদস্যু, এদের ব্যাপারে যত অভিযোগ আসছে, কোন রাজনৈতিক দল এত জনকে বহিষ্কার করছে? আমাদের পার্টি তাদেরকে বহিষ্কার করেছে। তাহলে এখানে ঘটনা সত্যতা আছে, দায়িত্ব, হ্যাঁ সত্যতা আছে, সত্যতা আছে, যেগুলো প্রমাণ পেয়েছি আমরা পার্টি অ্যাকশন নিয়েছি। আমরা তো থানা, পুলিশ, প্রশাসন, আর্মি, এটা তো আমাদের কন্ট্রোলে। আমাদেরকে প্রাইম মিনিস্টার এখন তারেক রহমান তো আমাদের এখনো পার্টির চিফ হিসেবে তার যে দায়িত্ব, তার দলের অভ্যন্তরে যারা যারা বিশৃঙ্খলা করবে তাদেরকে আপনারা বহিষ্কার করলো। কিন্তু বিএনপি শীর্ষ নেতৃত্ব যে বার্তাটা দিচ্ছে যে পুরনো ধারার রাজনীতি চলবে না, সেটা তৃণমূল পর্যন্ত কেন পৌঁছাতে পারছে না? আমাদের 31 পয়েন্টস, তারেক রহমানের যে আমাদের যে সামনে আগামী দিনে চলার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য যে 31 পয়েন্টস, এটা সমস্ত তৃণমূল পর্যায়ে এটা প্রচারণা আমাদের চলছে, এটার কাউন্সিলিং চলছে, এটার সেমিনার চলছে এবং আমাদের কার্যক্রম অব্যাহত, লিফলেট বিতরণ সবকিছুই চলছে। এর ভিতরে যাদেরকে আমরা অ্যাকশন নিব, সেটা তো আপনি প্রশাসনিকভাবে অ্যাকশন নিতে হবে। প্রশাসন ধরছে, এরকম চাঁদাবাজ, ভূমিদস্যু ধরছে, অ্যারেস্ট করছে, গ্রেফতার করছে, বলেন তো আমরা তাদেরকে ছুটায় নিয়ে আসছি? আমরা তো নিয়ে আসি না, কিন্তু অন্যান্য সংগঠন অনেকেই আপনার প্রমাণিত হয়েছে, তাকে আবার সেই আপনার মব জাস্টিস করে ছুটায় নিয়ে আসছে, কিন্তু আমরা কিন্তু এটা করি নাই। তো আপনাকে এখন সত্য কথা বলতে কি, যে আপনার জরুরি ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনটা হলে পরে আপনার একটা স্টেবল গভর্নমেন্ট আসবে। স্টেবল গভর্নমেন্ট আসতে পারে তখন আইন শৃঙ্খলা বলে সবকিছু একটা চেইন অফ কমান্ডের ভিতরে আসবে। এখন এই সরকার যেমন আমাদের সকলের সমর্থনের সরকার, অ্যাট দি সেম টাইম এই সরকার কিন্তু সবচেয়ে দুর্বল সরকার। আপনার ল অ্যান্ড অর্ডারের দিকে দেখেন, তারা অ্যাকশনে যেতে পারে না, আর পুলিশও তো মোরাল ডাউন হয়ে আছে। তো ফলে পুলিশ যেই অ্যাকশন শেখ হাসিনার নির্দেশে যে করছে, যেই আকাম কুকাম করছে, সেই কারণে তারা অনেক সময় শেকি হয়ে আছে। এখন এদের মোরাল আরো বুস্ট আপ করতে হবে।
তারপরে বিতর্কিত যারা আছে তাদেরকে রিমুভ করতে হবে, তাদেরকে অপসারণ করতে হবে। অনেক জায়গায় আপনার কি পয়েন্টে বসে আছে আপনার প্রশাসনে আপনার নির্বাচন বা বিভিন্ন কার্যক্রম, গভর্নমেন্টের কার্যক্রম বাস্তবায়ন করার ব্যাপারে, যাতে বাস্তবায়ন না হয়, স্লো যায়, নন কোঅপারেশন করতেছে, সেরকম তো আছে। তো আমরা চাই যে এই গভর্নমেন্ট যাতে ইন্টারিয়াম গভর্নমেন্ট সফলভাবে একটা জাতীয় নির্বাচন করে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে, এবং জাতীয় ঐক্যমত কমিশন যাতে পরিবর্তন আনার জন্য যেগুলো আপনার জুলাই সনদ, সেগুলো যেই পয়েন্টে একমত আছে, যে পয়েন্টে একমত হয়েছে সেই পয়েন্টগুলো তাড়াতাড়ি সাইন করে, আগামীকালকে বোধহয় বৈঠক আছে, সেই বৈঠকে সিদ্ধান্ত নিয়ে বাকি যেগুলো আমরা নোট অফ ডিসেন্ট আমাদের পক্ষে সম্ভব না, তো আমাদের যেটা সম্ভব না, আপনি প্রতিপক্ষ আছেন, আপনি জাতির কাছে বলেন, আপনি জাতির কাছে বলেন যে এই পয়েন্টগুলো আমরা চাইছিলাম, বিএনপি সেটা নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা সব ব্যাপারে একমত হব, এটা তো ঠিক হবে না। আপনি যদি এখন আমরা আপনার যে কটা আমরা একমত হব সেটা আমরা আবার মিথ্যা কথা বলবো? আমরা এটা পার্লামেন্টে তো এটা অনুমোদন করতে হবে, পাশ করতে হবে, পার্লামেন্ট তো লাগবে লেজিসলেটিভ আনার জন্য। তো আপনাকে সেই জন্য আমি বলছি যে কটা পয়েন্ট আমরা অনেকগুলো ছাড় দিয়েছি, যেমন মনে করেন প্রধানমন্ত্রীর পদ, এখানে আপনার 2 টার্মস, হ্যাঁ 2 টাইমস সে হতে পারে, 2 টার্মস, তো এটা হওয়ার জন্য মনে করেন 5 10 বছর, এটা আমরা একমত হয়েছি। 70 অনুচ্ছেদের ব্যাপারে একমত হয়েছি, অনেকগুলো পয়েন্টে কিন্তু আমরা একমত হয়েছি। কিছু কিছু পয়েন্টে আমরা, যেমন মনে করেন পিআর, গণপরিষদ নির্বাচন, এটা তো আমরা মানব না। গণপরিষদ নির্বাচন কেন হবে? এটা সংবিধানের সাথে যায় না। আপনি বর্তমান কনস্টিটিউশন অনুযায়ী শপথ পড়েছেন, তো এই সংবিধান আপনার গিয়ে যদি আপনি এটার বাইরে যায় গণপরিষদ নির্বাচন চান, এটা হবে না। আপনাকে আবার পিআর এর পদ্ধতিতে নির্বাচন আপনি প্রপোর্শনালি জাতীয় লোয়ার হাউজেতে এটা চেতে পারেন না, এটা তো জনগণ অ্যাকসেপ্ট করবে না। জনগণ তাদের এমপি কে হবে তারা দেখতে চায়, চিনতে চায়, এবং তাকে নির্বাচিত করতে চায়। তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে তারা চিহ্নিত করে তাদের যোগ্য মনে করলে তাকে ভোট দিতে চায়, তো সেভাবে আসবে। আর পিআর আপনি প্রফেশনালি উচ্চ কক্ষের ব্যাপারে আপনি আলোচনা করতে পারেন, সেটা কি পদ্ধতিতে হবে সেটা নেক্সট আগামী পার্লামেন্ট উইল টেক ডিসিশন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কমরেড রহিন হোসেন প্রিন্স। যেমনটি শোনা যাচ্ছে, স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার অর্থাৎ বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন, এর মধ্য দিয়ে সমাধান আসবে কি? হ্যাঁ, এক্ষেত্রে আমি ছোট্ট 2-3টা মন্তব্য করি। প্রথম কথা, ওনারা প্রথমে চেয়েছিলেন যে এইটা সনদের পার্ট হবে এবং করবে। ওনারা বুঝেছেন যে এইটার সাথে আসলে কোনো ঐক্যমত্য নাই, মানে সম্ভবই না, আমরাও নো বলে দিয়েছি। পরে শুনলাম আমাদের সাথে যে আনুষ্ঠানিক বৈঠক, সেখানে তারা বলেছেন যে আমরা একটা পরামর্শ দেব, আর পত্রিকার মাধ্যমে আপনি যেটা বললেন এটা জানাবেন। এইটা আমি মনে করি যে খুবই, এটা তো একেবারেই অপ্রয়োজনীয়, এবং এটা আমরা যে ঐক্যমত্যের মধ্য দিয়ে যেটা আগাচ্ছিলাম সে ঐক্যমত্যের ক্ষেত্রে বরঞ্চ একটা বিরোধিতামূলক সংকট। ইতিমধ্যে কিন্তু বিএনপি ঐক্যমত্য কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে যে নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তন বিপ্লব নয়, কু হিসেবে গণ্য হবে। আমি বলছি খুব সহজ জিনিস, অত জটিল করারও দরকার নেই। এটা আমরাও জানিয়ে দিয়েছি, বিএনপিও জানিয়ে দিয়েছে। কথা সোজা, আপনার মাধ্যমে আবার বলি, এবং কালকের যে সভা, আপনাকে একটা অ্যাডভান্সে আমি বলে দিচ্ছি, আমাদের অন্য মিটিং আছে বলে যেতে পারবো না। আমি অলরেডি লিখিত জানিয়ে দিয়েছি আমাদের মত আপনার এই সভায় আসার আগে। সেটা কি জানেন? প্রথমে এই জটিলতার অবসান হবে যদি ওনারা মনে করেন প্রথমে যেসব বিষয়ে সব দল একমত হয়েছে সেটাকে ঐক্যমত্য ধরতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ঐক্যমত্য শুধু যেটাকে ধরলাম, নোট অফ ডিসেন্টকে ঐক্যমত্য ধরা যাবে না। 2 নম্বর হবে ঐক্যমত্য যেটা হলাম এখনকার প্রচলিত আইনে যদি কোথাও বাস্তবায়নযোগ্য কিছু থাকে বাস্তবায়ন করবে। 3 নম্বর হচ্ছে সংবিধান সংশোধন করে যেটা করা দরকার ওইটা সংবিধানেই লেখা আছে, নির্বাচিত পার্লামেন্ট আলাপ আলোচনার মধ্য দিয়ে যে নিয়ম অনুযায়ী আছে, আইন করতে গেলে সেকে পার্লামেন্টের কমিটি পাঠানোটা যে পদ্ধতিটা করবে। এখন তো আপনি আমি ইচ্ছা করলাম হুটহাট করে ফেললাম, তা তো হয় না, এটা চলেও না। আর সবকিছু শাসনতান্ত্রিক বিষয় আরো বিচার বিবেচনা করে করতে হবে। সেটা ছাড়া প্রকাশিত খবরে আমরা এমনটিও জানতে পেরেছি যে জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকেই প্রাধান্য দিচ্ছে। এটা আমি বলি যে এই শব্দগুলো আরো ভালো না আলোচনায় হয় না। উনি কে অধিকার ওনাকে দিয়েছেন? একেবারে সহজ জিনিস, অধিকার তো কেউ কাউকে দেয়নি, ওটা তো পারে না। আমি সংবিধানের কোনো কিছু সংশোধন করতে গেলে আমরা পরামর্শ দিতে পারি, কিন্তু করবে নির্বাচিত পার্লামেন্ট, সেটাই করতে হবে। কিন্তু দেখেন, এই অনেকে মনে করেন যে কাগজে কলমে কিছু কাজ লিখলাম তাতে সব ঠিক হয়ে যাবে, এটা খুবই ভুল বিবেচনা।
সুতরাং এটা মানুষের স্বার্থের বিবেচনা করে জায়গাতে আগাতে না পারি সেইটা হবে না। আমি ছোট্ট দুইটা একটা মন্তব্য করি, এর আগে আপনি একটা প্রশ্ন নাজিমুদ্দিন আলম ভাইকে বলেছেন, একটা বলি। দেখেন, আমাদের বরঞ্চ নজর দেওয়া দরকার কথা, সবচেয়ে ভালো সংস্কার হবে যদি ভালো নির্বাচন করতে পারি। এখন দেখেন একটা আলোচনা তুলেন, এই আলোচনাটা আমি অহেতুক মনে করি, কিন্তু এই সরকার সেইটাকেই প্রাধান্য দিয়ে আগাচ্ছে। ওই যে বললেন যে কথার কথা, কোনো দল নির্বাচন করলে অন্য দলের লোক মনোনয়ন দেবে, কেন দেবে? আরপিওতে আমরা আগে কিন্তু কথা বলেছিলাম যে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দেখতে হবে ওই ব্যক্তি ওই দলে ন্যূনপক্ষ 3 থেকে 5 বছর তিনি সক্রিয় সদস্য ছিলেন কিনা। আপনি ভেরি সিম্পল আরপিও করে দেন, আপনি ভেরি সিম্পল করেন, তৃণমূল থেকে চলে আসবে। এ কিন্তু আগে আমরা করেছিলাম। তা বরঞ্চ আপনি সংস্কার করতে চাইলে ওই কাজগুলো করেন। আপনি সেইটা সংস্কার করবেন না, তাহলে কি সংস্কার করছেন? আপনি জামানতের পরিমাণ বাড়াই দিলেন, কেন বাড়ালেন? আপনি গরিব মানুষকে ভোট করতে দেবেন না? আপনি খরচের পরিমাণ বাড়াই দিলেন, কেন দিলেন? তাহলে আপনি কি সংস্কার করছেন? আমরা মনে করি সংস্কার মানে একটা ভালো নির্বাচনের জন্য যেটা করা সেইটা করেন। এখন যেমন আমাদের মত, আমরা বলেছি যে এখনকার হচ্ছে যে এক কক্ষবিষ্ট পার্লামেন্ট আছে ওইটাকে কার্যকরী করেন, স্থানীয় সরকারকে কার্যকরী করেন। ধরেন বিএনপির দাবি আছে দ্বিকক্ষ, আমরা ওইটার সাথে একমত, আমাদের অন্য দাবি আছে, আমরা বলেছি সেটা আমরা পার্লামেন্টে ফাইট করব। পার্লামেন্ট তখন ঠিক করবে সে কি করবে, সেটাকে পিআর করবে না উচ্চকক্ষ করবে, পার্লামেন্ট ঠিক করবে। ওইটা কিন্তু আমাকে এখনকার এজেন্ডা না। এই এজেন্ডা এখন আনা মানে হচ্ছে আমাদের গণতন্ত্রের পথে চলার যে গণতান্ত্রিক ধারা, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে সেইটাকে বাধাগ্রস্ত করা, সেই কাজটা যদি করতে পারি। আর এখন দেখেন আমাদের আলোচনায় অনিশ্চয়িত থেকে গেল, ভোট অন্য আলোচনা করছে, আপনি দেখছেন না এখনো জনজীবনে কোনো শান্তি আছে? আপনি গ্রামে গঞ্জে যান, জিনিসপত্রের দাম কিন্তু আরো বাড়া শুরু করেছে। আপনি দেখেন কৃষক দুরবস্থায় আছে, শ্রমিকের ন্যূনতম মজুরির আলোচনা হয়নি। এই যে এত আলোচনা করলাম ঐক্যমত্যে, সে আলোচনা কিন্তু করতে পারলাম না। আমাদের নারীরা কি শঙ্কিত না এখনো পর্যন্ত? তাহলে আপনি এই জায়গাগুলো, শিক্ষা নিয়ে তো কোনো আলোচনায় আমরা করতে পারি, কর্মসংস্থান এজেন্ডার মধ্যেই দিলাম, অগ্রাধিকার বিবেচনায় যে আলোচনা উচিত ছিল। এবং মনে রেখেন এই গণ অভ্যুত্থান যে হয়েছে তার অন্যতম ছিল ভোটাধিকার হরণ আর এই যে ব্যাপক বৈষম্য, গোষ্ঠীতন্ত্র, পরিবারতন্ত্র। এই তাহলে আমরা যদি ব্যাপক বৈষম্যই তৈরি করতে চাই, আর যদি এই যে যেগুলো জনগণের আকাঙ্ক্ষা ছিল সেটা যদি পূরণ না করতে পারি, এই যে সরকারি ক্ষমতায় থাকুক তার বিরুদ্ধে আবার একটা বিক্ষোভ সংগঠিত হবে না। ধন্যবাদ জানাচ্ছি কমরেড রহিন হোসেন প্রিন্স, ধন্যবাদ জানাচ্ছি নাজিমুদ্দিন আলম। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দর্শক শেষ করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।